পিকনিক করি না, শুধুমাত্র কিছু মাত্র হয়তো দেখা যায় আল্লাহ, আমি বিশ্বাস করি এখানে প্রত্যেকটা মা বোন সবাই সম্ভ্রম আছে সবার, কিন্তু একজন যদি ক্ষতিগ্রস্ত হয় একটা ছেলে যারা কাউকে বলতেও পারে না, বিচারও দিতে পারে না। এইটা আমাদের এমপি স্যার, আমাদের এমপি স্যারের পরিবারকে তোমরা দেখো নাই, এমপি স্যারকে হয়তো দেখলেও দেখতে পারো, একদিন আসছিলেন উনি, ওনার অত্যন্ত ধার্মিক পরিবার, ওনার মেয়েকেও আজ পর্যন্ত আমি বোরখা ছাড়া দিই একটাই, এত যারা যারা অনেকে আছে বিশৃঙ্খল টাইপের, কিন্তু আমাদের এমপি স্যারের মেয়েকে এখন পর্যন্ত আমি বোরখা ছাড়া দেখিনি। আমাদের চেয়ারম্যান ম্যাডাম যে 1000 কোটি টাকার ম্যাডাম, আমাদের চেয়ারম্যান কিন্তু এমডির ওয়াইফ তা না, উনি কিন্তু চেয়ারম্যান, উনিও বোরখা ছাড়া বেরোন না। এবং তুমি দেখবা তুমি তোমার সাথে বেরাবে, তোমাদের ফাঁকে যে ঢুকে যায় তুমি অবশ্যই চিনবা না, এটা আমাদের চেয়ারম্যান ম্যাডাম। উনি এত সাধারণ ভাবে জীবন যাপন করেন এবং ধর্মভীরু, ধর্মপ্রেমী, 5 ওয়াক্ত নামাজ ওনারা, একদম ছোট্ট যে ছেলে আছে সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। অতএব উনি চায় না আমাদের কোম্পানিতে কখনো কেউ খারাপ কিছু হয়। তোমরা এর মধ্যে জেনে গেছো যে অনেকগুলো লাইন শিপের সুপারভাইজারের চাকরি খাইছে শুধুমাত্র মেয়েরা কমপ্লেন করছে বেটার, তাদের তেমন অন্য কোনো গার্মেন্টসে হলে চাকরি দূরের কথা মেয়েদেরকে ধমক দেয়, চাকরি করতে আইসো আবার এত বড় ইয়ে দেখা একটা গায়ে লাগছে তাতে একটু বলছে তাতে, কিন্তু আমাদের এখানে তা না। আমরা চাই এটা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হলো কর্মস্থান। ইসলাম ধর্ম, যদি আমরা যারা ইসলাম ধর্ম আছি তাদেরকে বলা আছে ইসলাম ধর্মের নিয়ম হলো যদি কোনো কাজ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করো এবং আলহামদুলিল্লাহ শেষ করো, সারাদিন তোমার ইবাদত করার সমান হবে। এবং এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছো তার চেয়ে অতিরিক্ত সওয়াব তুমি পাবে শুধুমাত্র দুইটা শব্দ উচ্চারণ করে। তাহলে এর চেয়ে পবিত্র স্থান কি আছে? আমাদের খারাপ কিছু করি, দুষ্টামি করি, ঘুরতে যাই, যাই করি, সব করবো আমরা বাহিরে। এটা হলো একটা পবিত্র মক্কা মদিনার মতো, মসজিদের মতো একটা পবিত্র স্থান। এখানে আমরা পবিত্রতা সবসময় রক্ষা করবো। যার আমার ভালো লাগবে না, একজন খারাপ মেয়েকে যদি পতিতালয়ে একটা খারাপ মেয়েকে মক্কায় নিয়ে যাওয়া হয়, ওর ভালো লাগবে না, কারণ ও সবসময় চাইছিল যে পুরুষ মানুষ তার কাছে আসবে, কিন্তু ওখানকার কোনো পুরুষ মানুষ নেই, ওকে যা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো লাগতো। আবার ঠিক একই অবস্থা একটা খুব ভালো হুজুরকে যদি তুমি একটা খারাপ জায়গায় নিয়ে যাও, দেখবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করতে বেরোয়। কারণ আমাদের চরিত্র যেরকম হোক না কেন, আমরা যখন একটা পরিবার হই, সেই পরিবারের চরিত্রটা একই হওয়া উচিত। এই ফ্যাশন গুলো গুরু, আমি তান্ত্রিক বলতেছি না, ফ্যাশন গুলো গুরুদের একটা অঙ্গ প্রতিষ্ঠান তান্ত্রিক, কিন্তু এখানে যদি ছোট্ট দুর্নাম হয় সেটা ফ্যাশন গুলো দুর্নাম। ছোট্ট দুর্নাম হলে এয়ারজিস আমাদের প্লাটিনাম ফ্যাক্টরি, ওয়ার্ল্ডের মধ্যে 6 নাম্বার ফ্যাক্টরি, সেটা দুর্নাম করে। এবং আমরা অতি শীঘ্রই এটাও আমাদের গ্রিন ফ্যাক্টরি করা হবে। তো আমাদের এর আগের মালিক যে ছিল, যে কোনো ভাবে হোক, অর্থনৈতিক সমস্যা হোক, কাজে কমতি হোক, কাজে না পাওয়া হোক, নানান কারণে তারা ভালো চালাইতে পারে। কিন্তু আমাদের মালিকের যেহেতু মার্কেটিং ভালো আছে, আমাদের ফ্যাক্টরিতে কখনোই কাজ থাকবে না এরকম কোনো দিন হবে না। ওই বিকাল 3টার সময় ছুটি, কাজ নাই, বসে আসো, এরকম কাজ কখনোই হবে না। তার মানে আমরা ডাল ভাত খেয়ে আজীবন বেঁচে থাকছি। আমরা যারা চাকরিতে জয়েন করছি, আল্লাহ যদি রহম করে আমাদের চাকরি না হারাই, তাহলে আমরা আজীবন এখানে করে মেরে খাইতে পারবো। আর এর মাঝে একটা আমি বলে ফেলি, চাকরি হারায় কারা? একজন বলতে পারবা? তোমাদের যে করার সময় মনে হয় সারাদিন গেছে না, একদম সকাল থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ করছো, কাজ করা হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কাজ করা হয় না, সেদিনের বেতন দিছে না। সারাটা দিন এত পরিশ্রম করার পরে তোমাকে রিক্রুট করার পরে তোমাকে বাদ দেবে না। অনেকে বলে যে নিচে 3 মাস চাকরি দিচ্ছে, কিছুই করিতে আমার বাদ দিচ্ছে, বুঝলাম তুমি কিছুই করো না, তাহলে তোমাকে নেওয়ার সময় এতগুলো পদ্ধতি অবলম্বন করে নেওয়া হয়, তোমাকে বাদ দিল কেন? তাহলে দোষ কেন? তাহলে যাকে বাদ দিচ্ছে
ক্লাসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের গার্মেন্টসে যারা আমরা চাকরি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দোষটা বুঝতে পারি। তার কারণ হলো আমরা যে জায়গা থেকে আসি, যতটুকু পড়াশোনা করছি, যে স্কুল কলেজে মাদ্রাসায় ভালো যায়নি, আমাদের অনেকগুলো জ্ঞান কম। এটা খুব স্বাভাবিক ঘটনা, এটা দোষের না। কিন্তু একজন লোককে দেখে যদি আমি শিখতে পারি, এই জন্য সবচেয়ে বড় শিক্ষা। আব্দুল হাকিমের নাম শুনছো? কোরআন শরীফে তার নাম লিখছেন আল্লাহ, যদিও উনি পয়গম্বর ছিলেন না, আল্লাহ তাকে পয়গম্বর বানাইছে। উনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো কোনো স্কুল কলেজে পড়েননি, তাহলে আপনি এত জ্ঞানী হলেন কেন? তখন উনি বলছেন যে আমি স্কুল কলেজ পড়িনি, যখন কোনো খারাপ কাজ কেউ করছে এবং মানুষ তাকে শিক্ষা করছে, যদি বলছে না এই কাজটা ভালো হয়নি, ধরো একজন রাস্তায় প্রস্রাব করতেছে, একজনে বলছে যে রাস্তায় প্রস্রাব করে বেয়াদব, তাহলে আমার জীবনে আমি রাস্তায় প্রস্রাব করি। একজনকে মিথ্যা কথা বলছে, বলছে লোকটা ভালো না, মিথ্যা কথা বলে, তাহলে আমার জীবনে আর কোনো মিথ্যা কথা বলে। এরকম করতে করতে তার জীবনের সকল কিছুই সঠিক হয়ে গেছে এবং উনি সঠিক কথা বলতে পারতেন। এই জন্য আব্দুল হাকিমের নাম কোরআন শরীফে আসছে। উনি কিন্তু কোনো আউলিয়াও ছিলেন না, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি আমরা ভালো কথা শুনি, যেটা দেখবো যে খারাপ, একজন জোরে চিল্লাচ্ছে, তাকে দুইজন খারাপ বলতেছে, তাহলে আমি জোরে চিল্লাম। একজন সুপারভাইজারের কথা শুনে না, তাকে আরেকজন খারাপ বলতেছে, তাহলে আমরা সেই কাজটা করবো না। আমরা একটা জিনিস বলি, কোন রকমের নির্যাতন আমরা ম্যানেজমেন্ট সহ্য করি না। সুপারভাইজার হোক, লাইন চিফ হোক, পিএম হোক, ডিএম হোক, ডাইরেক্টর হোক, কেউই হোক, কেউই কোন রকমের নির্যাতন করতে পারবে না। নির্যাতন বলতে কি বোঝায়? গায়ে হাত দেয়া, জোরে বকাঝকা করা, জোরে চিল্লা। আমাদের এখানে জোরে চিল্লি করাও নিষিদ্ধ। গালি দেওয়া তো প্রশ্নে আসে না, জোরে চিল্লালে নিষিদ্ধ। বলো তো জোরে চিল্লালে নিষিদ্ধ কি হবে? গালি তো দেয় না, যেটা একজন বলতে পারবা জোরে চিল্লালে নিষিদ্ধ কেন? আমি যখন জোরে চিল্লাবো তখন 10 জন অপারেটর 50 জন অপারেটর আমাদেরকে তাকাবে, কি ঘটনা? এতে কি হবে? কাজের ঘাটতি হবে, কাজের ভুল হবে, আঙ্গুলে নিডিল ঢুকবে, নানান রকমের ভুল হতে পারে। তাহলে আমরা আসছি কিসের জন্য? এখানে সিরেফ কাজ করার জন্য, এখানে আর কোনো কাজ নাই। আর এখানে আলহামদুলিল্লাহ আমি সহ, এখানে জিএম স্যার বড় বলে এখানে যাই না, আমি সহ নিঃসন্দেহে জিএম স্যারও গরিবের সন্তান, না হলে গার্মেন্টসের হেল্পারে যোগদান করতো না। আজকে আমি টাই শুট করে ডিউটি করতেছি, এর মানে মনে আছে স্যার মনে অনেক বড় লোকের পোলা, না, আমিও গরিবের পোলা, কারণ আমিও কোয়ারেন্টাইন ইন্সপেক্টর ছিলাম। তার মানে গার্মেন্টসে যারা চাকরি করে, যারা অনেক বড় লোক দেখায়, যারা ফুটানি দেখায়, গাড়ি থেকে নেমে এই সারাও রাস্তা সারাও বলে না, এরা হলো জারজ সন্তান। কারণ এ তার অতীত ভুলে গেছে। বাংলাদেশের এমন কোন গার্মেন্টস নেই যার ডাইরেক্টর যে বড় ধরনের যে 50 লাখ টাকা বেতন পায়, সেও হেল্পার ছিল একদিন। অতএব তারা পুরাতন স্মৃতি ভুলে যায়। এই কারণে তারা ওয়ার্কারকে বা নিম্নমানের লোকদেরকে অন্যভাবে দেখে। হ্যাঁ, তুমি আমার জমি স্যান্ডেল গায়ে দিয়ে আসছো, এত বড় বেয়াদব। আমিও শুনছি, আমিও স্যান্ডেল গায়ে দিয়ে আমার বসের রুমে ঢুকছিলাম, কোয়ালিটি ইন্সপেক্টর আমাকে বলছিল তুমি এত বড় বেয়াদব, এটা কি আমার বাড়ি? স্যান্ডেল গায়ে দিয়ে আমার রুমে ঢুকছো, আমার মনে আছে। তো ওই ভদ্রলোকের চাকরি নেই, আমি কিন্তু গ্রুপ ডিরেক্টর হয়েছি। আল্লাহর রহমতে আমি আমার বসকে কখনো ডিজনার করে দিই, তাকে আমি কিছু বলিনি। আমি তোমাদেরকে যেটা বলবো, কোনো বসকে কখনো ডিজনার করবা না। বস খারাপ হলে বিচার দিবা, বিচার দিলে আমরা 100% বিচার করবো, কোনো রকমের কিঞ্চিত করবে। গতকাল আমি একটা ছেলের চাকরি খেয়েছি, কোন ফ্লোরে আমি জানি না। একটা ছেলে এসে কমপ্লেন করলো যে স্যার অমুক আমাকে রাস্তার মধ্যে পিটাবে। ব্যাপারটা কি করে পিটাবে? ওয়ার্কার কাজ কি পিটাবে? দুজনকে ডাকলাম, কথা বলেন না। ওদের স্যার ওর বউ চাকরি করে দোতলায়, ওর চাকরি করে 5 তলায়, কত বাজায়। তো ওর বউকে কাজে নিয়ে আমি ধরছি,
এই জন্য স্বামী যে তাকে থ্রেট করছে যে আমার বউয়ের সাথে ইয়ে করে দিয়েছিস, তো ছেলেটা চাকরি খেয়ে গেছে। কারণটা কি? এখানে বউ নাই দেওয়া। আমরা চাই স্বামী স্ত্রী চাকরি না করুক, কিন্তু যদি কেউ করে থাকে স্বামী স্ত্রী চাকরি করা আমাদের কোম্পানি নিষিদ্ধ। নিষিদ্ধ কারণটা কি? এইটাই, কারণ আমার বউকে যদি আর চোখ রাখায় আমার ভালো লাগবে না, খুব স্বাভাবিক ঘটনা। এই কারণে আমরা এটা করতে দিই না। যাদের যাদের স্বামী স্ত্রী চাকরি করা, আমি অনুরোধ করব একসাথে খাওয়া না, একসাথে বেড়াবা না, আমাদের এলিমেন্টেশন বুঝতে না পারে। আর যেটাই হবে সমাধান করতে হবে। আমি বুঝতে পারছি। সবচেয়ে বড় কথা হলো আমরা ওয়ার্কার, আমরা গার্মেন্টস ওয়ার্কার, মানে কি পৃথিবীর এমন কোনো কাজ নাই যেখানে রেস্ট না নিয়ে কাজ করা হয়। পৃথিবীর প্রত্যেকটা কাজ রেস্ট নিয়ে নিয়ে কাজ করে। যারা কামলা কেউ দিছো, কেউ কামলা নিছো না, কিছুক্ষণ কর্মকে দম নেবে, বেরি খাবে। কাজ অনেক বাড়ি গেছে আধা ঘন্টা, এরপর বেরি খাবে, তাই না? তার মানে রেস্ট নেয়। যারা ইয়ে করে, ঘর সামনে দেয়, ঘরের চালের উপরে উঠছে, কিছুক্ষণ পর রেস্ট নেয়, বেরি খাবে। তার মানে রেস্ট নেওয়ার জব পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জায়গায় আছে, কোনটাতে নাই। শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এরপরে আর কোনো জব আছে? সেই জব আমরা করি কেন? কারণ বাংলাদেশে এর চেয়ে ভালো জব এখন পৃথিবীতে। এখন যদি আমি আমার ওয়াইফের চাকরির জন্য 15 লাখ টাকা পর্যন্ত চাচ্ছি, চাকরির জন্য বেতন হলো 15,000 টাকা, চাকরি পাইনি, 15 লক্ষ টাকা ঘুষ দিব, 15,000 টাকা বেতন, চাকরি হয় নাই। তাহলে যাদের চাকরি হয়েছে তারা এই 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি দিচ্ছে। এখানে একজনও বলতে পারো 15,000 টাকা বেতন পাও? তাহলে কয় টাকা ঘুষ দিছো? কয়জনের টাকা নিচ্ছে? কয়জনকে রান্না করে এনে খাওয়াইতে হয়? কয়জনের বাসায় থালা বাসন মাজতে যেতে হয়? একটা সময় ছিল পিএম স্যারের বাসায় দুইজন যা থালা বাসন মাজতো, একজনের যার বাজার করে দিত। এখন একটা সুযোগ নাই। ওই নির্যাতনটাকে একটা সময় নির্যাতন ছিল, বাধ্য করতো। কোন অ্যাডমিনিস্ট্রেশন তোমরা দেখো না, যারা আমরা পুরাতন, আমি ইউপি এরপরে যারা পুরাতন, যারা আমাদের দুপুরা হয়ে গেল, তারা বলতে আমরা, কারণ আগে সুপারভাইজার থেকে শুরু করে মেয়েদের উপর টর্চার করতো, বিশেষ করে সেক্সুয়াল টর্চার করতো, যে তাদের সাথে তাদের কথাবার্তায় যদি না মিলত তাদেরকে বাদ দিয়ে দিত। এখন আমি বলে দিচ্ছি, আমাদের ফ্যাক্টরি অনৈতিক ভাবে আমাদের জিএমও কাউকে বের করতে পারবে না। আমি পরিত্যাগ করছি অনৈতিক। নৈতিকতার জন্য ওনারা জমা দেবে এডমিনে, এডমিন যদি দেখে যে এটা নৈতিক, বের করার জন্য নৈতিক, তাহলে বের হয়ে যাবে। আর যদি অনৈতিক হয় তাহলে বেরোনো হবে না। কোনো জায়গায় এক জায়গা থেকে আর এক জায়গায় একটু মানুষের মনোমালিন্য হয়, স্বামী স্ত্রী যখন মনোমালিন্য হয় তখন একজন আরেকজনের মনোমালিন্য হতেই পারে। আমরা চাই আজকে যারা এখানে জয়েন করছো তারা কখনোই এখান থেকে যাবে না, কারণ এখন আর ডাইরেক্টর হওয়ার সুযোগ নাই। একটা সুযোগ ছিল একটা সময়, এখন কেউ এখান থেকে একজন পিএম হওয়ার সুযোগ নাই। তার কারণ আইরা ঢুকে গেছে, শিক্ষিতরা ঢুকে গেছে, ওরা ওই পদ্ধতি তৈরি করে দিচ্ছে। তাহলে আমরা মোটামুটি মনে করতে পারি যে জায়গাগুলোতে আমরা জয়েন করছি সেই জায়গা থেকে আমাকে বিদায় নিতে হবে। আর একটা ব্যাপার হলো, আমরা গার্মেন্টস সেক্টরে তোমরা জেনে রাখবা, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, 22 বছর চাকরির অভিজ্ঞতায়। ভালো করে খেয়াল করে দেখো তো, 40-45 বছরের কেউ আছে নাকি এখানে? একজন আমি নিচে সেদিনটা মায়া লাগছে বিদায় নিচ্ছি, আসছে যে চাকরিতে বিভিন্ন কর্মচারীদের বয়স, কোন ফ্যাক্টরিতে কোন তাছাড়া কি আছে একজনও নাই কেন? একরকম মাথায় আসছে যে এই 40-45-50 বছরের লোক নাই কেন? যারা 83 সালে, 84 সালে, 85 সালে, 95 সালে জয়েন করছে, তারা এখন খবর থাকার কথা নাই কেন? হ্যাঁ, না বয়স বেশি না। মাথায় রাখবা, আজকের পর থেকে এই ভুলটা কখনোই করবা না।
বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যেহেতু একটানা কাজ করা হয়, যেহেতু আমরা রেস্টলেস জব করি, যেহেতু একটানা কাজ করি এবং ম্যাক্সিমাম বসে অথবা দাঁড়ায় কাজ করি, যারা দাঁড়ায় কাজ করে কোয়ালিটি আজীবন দাঁড়ানো, আর যারা অপারেটর কাজ করে তারা আজীবন বসা। এই একটা জিনিস, দুটো জিনিসই খারাপ। সারাদিন বসে থাকাও যেমন খারাপ, সারাদিন দাঁড়িয়ে থাকাও খারাপ। এই জন্য 35 থেকে 40 বছর বয়স হলে তারা আর গার্মেন্টসে চাকরি করতে পারে না এবং তারা নিজের ইচ্ছে বাইরে চলে যেতে বাধ্য হয়। আমরা যেমন, আমাকে যদি আর শুয়ে তলে শুতে দিতে আমি পারবো? মনে হয় যুদ্ধ ঘোষণা করছে। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এক হাত হাত দিয়ে যায়। তাহলে যখন তুমি পারবা না, তখন তোমার চাকরি থাকবে? চাকরি থাকলে বাদ দিতে হবে, তুমি নিজেই চলে যাচ্ছ। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বিভিন্ন সংস্থা থেকে সবাই পর্যবেক্ষণ করে দেখছেন, তোমাদের জানা উচিত। সর্বোচ্চ 10 থেকে 12 বছর চাকরি করা যায়। তাহলে 10 বছর থেকে 12 বছর পর তোমরা সবাই বেকার হবে না? বেকার হলে খাবা কি? অনেকেই মনে করে কি ব্যাপার, যৌবন তো আছে, এখন এই চাকরি নাই, তাহলে তো 40 বছরের চাকরি দেবে। এখন থেকে চেষ্টা করবো বছরে একটা জামা, একটা প্যান্ট, মেয়েদেরকে বলতেছি একটা পোশাক বছরে একবার পরে, যেটুকু টাকা আছে শুধু জমাবা। তবে 5 বছর 7 বছর 10 বছর মতো বাড়ি যাবা, কিছু না হলেও 20টা মুরগি দিয়ে, একটা ছোট্ট জমি দিয়ে জীবন অতিবাহিত করতে পারবা। আর যদি না পারো, এখন যদি ওই যে কুটানি করে একটা বড় ঘড়ি, একটা স্মার্টফোন না হলে আর সংসার চলে না, ঘরের মধ্যে ফার্নিচার দিয়ে ভরা, যেটা জমা কথা করার কথা ছিল সেটা ফার্নিচার কিনছে। যেদিন চলে যাবা সেদিন ওই গাড়ি ভাড়ার টাকাটাও পাবা না, কারণ তোমরা আনলিমিটেড টাকাটাও খেয়ে ফেলো। যেহেতু জমা হয় আনলিমিটেড টাকা, সরকারের মতো আনলিমিটেড টাকা জমা রাখার কথা, সেটাও এখন আন্দোলন করে বলছে যে বছর ইনক্রিমেন্ট জয়েন্টের শেষ হবে সেই মাসেই দিতে হবে। তার মানে ওটা কিনে ইলিশ মাছ কিনে ফেলবা। 2টা বোনাস দেওয়া হয় টাকাটা জমানোর জন্য। গরিবের জন্য ঈদ নাই। যদি বলে কি গরিবের জন্য ঈদ নাই, স্যার এত বড় কথা বললো, আসলে তুমি ঈদ করবা কেন? ঈদ করবা, জন্মদিন করবা, বিবাহ বার্ষিকী করবা, ছেলের জন্মদিন করবা, এইটা করে যে টাকাটা ইনকাম করতেছো শেষ করে দিলে, শেষ বয়সে যে ছেলেটা জন্মদিন করতেছো বুঝবে না, বুঝবে না নিশ্চিত থাকো। কি কারণে? এখানে যতজন আছে কেউই বাপ মাকে বসে না। একজন হাত তুলে দেখো যে বাপ মাকে বসে, যাতে 10 জন 5 জন সর্বোচ্চ। বাপ মা কত টাকা? এই যে পোশাকের মাত্র 5,000 ইনকাম করে কত? 5,000 পাওয়ার কথা, এটা পোশাক হয় 15,000 টাকা। যদি বাপ মা 5,000 পোশাক হইতো, যে বাপ মা না খেয়ে না দিয়ে করছে, তার চেয়ে বউ বাচ্চা বেশি খরচ করে। ছেলেকে ভর্তি করাবো সেটার জন্য চিন্তা করো। তোমরা বাপ মাকে আসলে আমি নিজেও খুশি না, কারণ আমার ছেলেকে ইউনিভার্সিটি পড়াইছি কতগুলো, আজকে আমি 70,000 টাকা দিচ্ছি। মা যখন চাবে মা তো টাকা নাই, নারে বাবাকে 2,000 টাকা পাঠাবো, এই মা খুশি হয়ে যায়। মা হয়তো কিছু বলে না, বাবা হয়তো কিছু বলে না। আজকের পর থেকে ভাত খাওয়ার সময় খেয়াল করবো মা কি খাচ্ছে। যতবারে খাইতে বসবা ততবারে জিজ্ঞেস করবা মনে মনে, আমার মা এখন কি খাইতেছে, বাবা এখন কি খাইতেছে, দেখো তোমার ভিতরে খাবার যায় কিনা। তুমি মাছ ছাড়া খাইতে পারো না, মাংস ছাড়া খাইতে পারো না। মা বছরে একদিন মাংস খায় না। গরু মাংস গ্রামে খেয়াল করে, যখন গ্রামে ছিল 6 বছর গরু মাংস 1 কেজি কিলো নেই, আমি কিনে নেই, ওদের তোমরাও কেনা নেই। তাহলে মা যে তাহলে কিনতে পারে না 1 কেজি মাংস, কিন্তু তোমার প্রতি সপ্তাহে 1 কেজি মাংস না কিনলে, পোলাও না করলে ভালো লাগে না। তাহলে মা গল্পটা মনে রাখবা, তাহলে মাংস কেনা বন্ধ হয়ে যাবে, টাকাটা জমবে। টাকাটা জমাবা যতটুকু পারো, কারণ এখন থেকে যদি 5 বছর চাকরি করতে পারো, 10,000 করে জমালে কয় টাকা হয়? 5 লাখ। কি হবে এটা দিয়ে?
আচ্ছা 10,000 টাকা না জমা তাহলে কি জমাইছো? 1 টাকাও জমানো নাই। এই জন্য আমাদের তো হাহাকার করে, কারণ আমরা এই যে বেতন বৃদ্ধির কথা বলি না, আমি কিন্তু শুনি বেতন বৃদ্ধির কথা বলি না, তারা যখন 900 টাকা বেতন ছিল এই এলাকার মধ্যে যদি বাড়ি থেকে গার্মেন্টস ওয়ার্কারে পোলের বাড়ি আছে, তারা 900 টাকা বেতন পায়। কারণ সে তখন কি করতো, কাজের মেয়ে ছিল, তোমার বাসায় রাত্রিতে খাইছিল, আসে দেখছে এই টাকা নষ্ট করলে আমি আবার রাত্রিতে জমি কিনে তারপর বাড়ি করছে, এখন তার এস্টাবলিশ। কিন্তু বর্তমান আজকে আমরা 20,000, 25,000, 15,000, 16,000 টাকা পাওয়ার পরও আমার কাছে টাকা থাকে না, কারণ তোমার যদি 50,000 করে বেতন দেওয়া হয় তারপরে তোমার থাকবে না যদি তুমি ওই দৃষ্টিতে না করো। আমাদের প্রবলেম হলো আমরা এই দৃষ্টিপাত আমরা করি না। যদি আমরা দৃষ্টিপাত না করি আমাদের কপালে, শেষ কপালে কি জানো, উদাহরণ তোমাদের সামনে দেই, আসার সময় ভিক্ষা দাও না রাস্তার মধ্যে, এই ভিক্ষা তোমাকে এই হারামজাদারা এই যৌবন বয়সে একটু নিজের জন্য চিন্তা করেনি, এই কারণে তারা ভিক্ষা করে। কারণ ওকে জিজ্ঞেস করতাম, ছেলে একটা আছে বেড়া, 2টা ছেলে বেয়াদব, বউ নিয়ে আরেক জায়গা থাকে, আর হারামজাদা বানাইছে গার্মেন্টস ওয়ার্কার, ও একটা বউ হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, বেতন পায় 20,000 বা 15,000, তো করে দিলে কেউ ও খাবে কি? তাহলে তোমারটা তোমাকে করে দিতে হবে। ছেলে মেয়ে যখন খাওয়াবে এটা আজ থেকে অবশ্যই বন্ধ করে ফেলবে, চোখ বন্ধ করে, যে আমার ছেলে মেয়ে কোনোদিন আমার খাওয়াবে না, আমাকে কিছু টাকা জমাইতে হবে। আমরা শুধুমাত্র কাপড় চোপড় না করে, খাওয়া দাওয়া নষ্ট না করে টাকা জমাবা। আমাদের বিকাশ থেকে টাকা জমা যায়, যদি টাকা বিকাশ থেকে না তুলো, ওটা নিজেই একটা ব্যাংক। আমরা কি করি, বিকাশ থেকে 700 টাকা তুলে ফেলি। এটা হলো বুদ্ধি, এত বুদ্ধি কম আমাদের যে এটা খালি আমরা কেউ খেয়ে ফেলবে। তোমার বিকাশের টাকা তোমার একটা ব্যাংক, ওখানে তোমার লাভ দেয়, ওখানে জিপিএস করা যায়, কারণ তোমার নাম্বার। কারো ক্ষমতা নেই টাকা তোলে, যদি কাউকে ভদ্রের মতো কয় না, ভাই আপনার বিকাশের মনে হয় সমস্যা আছে, টাকা দেন তো। জীবনে কোনো কোম্পানি, ব্যাংক থেকে শুরু করে কোনো অর্থনৈতিক কোম্পানি কারো কাছে ঋণ দেয় না, এটা এক সবসময় খেয়াল রাখবে, কোনো দিন দিবে না। যত সুন্দর করে, যত স্মার্ট লগে করুন না কেন, এটা মিথ্যা কথা। ব্যাংক থেকে কখনো ঋণ দিবে না তোমাকে, বিকাশ থেকে কখনো ঋণ দিবে না, নগদ থেকে কোনো ঋণ দিবে না। অতএব যদি দেয় তাহলে মনের মতো যতগুলো গালি আছে দিতে পারো নাই, সবকটা গালি দিয়ে আর বন্ধ করে দিবে, ঠিক আছে? তো এখন ঘটনা হলো আমাদের এত কিছু যে আমরা এই যে আজকে করে মিলে খাইতেছি, সবাই আজকে না খেয়ে আসছি একজন, বাংলাদেশে এখনো হাজার লোক না খেয়ে আসছি। দুপুরে আলহামদুলিল্লাহ সবাই খাইছি, আমি ছাড়া, কারণ আমি দুপুরে খাই না, আমি দিনে খাই না, ওদের আমি ছাড়া খাই না, সবাই খাইছি। আমি দিনে খাবার খাই না, হ্যাঁ খাইছি, আমি দেখো 17 ঘন্টা না কথা বলেন না, কথা বলেন না, যতক্ষণ না খেয়ে থাকতে পারবা, তোমার শরীর কত ভালো থাকবে, তোমার টাকাও বাড়বে। চেষ্টা করবা না খেয়ে থাকতে, শক্তি কখনো কমে না। যারা বলে না খাইলে শক্তি বাড়ে, এটা মিথ্যা কথা। তাহলে লোড আনতে যা দেখো, এই যে 50 কেজি লোড কিভাবে মাথায় নিয়ে যাচ্ছে, ওরা একটা বিস্কুট একটু সিগারেট খাইতে শক্তি মোটামুটি ছিল। এত লোক একটা বিস্কুট আর সিগারেট ওদের কি শক্তি ছিল? মনের শক্তি। মনের শক্তি হলো সর্বোচ্চ বড় শক্তি। মন দিয়ে কাজ করা শক্তি লাগবে না, শক্তিও কমবে না। দুপুরবেলা দেখবে না খেতে বললে এখন খাবার নেই, কারণ তোমার শরীরকে তুমি মেসেজ দিচ্ছ যে তুমি দুর্বল হয়ে যাও, এই জন্য সে দুর্বল হয়, ঠিক আছে? তো না খেয়ে থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এরপরে ঘটনা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে, আমাদের ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরিতে বেঁচে থেকে আমরা এতগুলো লোক বেঁচে থাকতে পারবো, ভালো মতো বেঁচে থাকতে পারবো।
আমাদের ফ্যাক্টরিতে যখন জয়েন করছো আমরা কিছু কিছু পলিসির কথা বলছি। এক নম্বর পলিসি কি বলছি, আমাদের কোম্পানিতে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। সবাই মানছি না? না মানলে তো জয়েন করতে হবে না, হলে অ্যাকসেপ্ট করা যাবে না। মানছি না? মাঝে মাঝে ব্রেক হয়। হ্যাঁ, ব্রেকটা শিখে দিচ্ছি আমি, ওই ব্রেক হবে। আমার ছেলে খুব অসুস্থ, আমি হসপিটালে যাচ্ছি, এইসব বসকে নিয়ে দেবো না আমার বাচ্চাকে নিয়ে দেবো? এরকম হতে পারে, এটা দোষের না। মা অসুস্থ, তুমি কাউকে না বলে জোর দিছো বাড়ি পর্যন্ত, এটা কোনো দোষের না। তবে যখন তুমি ফ্রি হবা, এক সময় তো ফ্রি হবা দৌড়াইতে দৌড়াইতে, তখন অ্যাডমিনদের নাম্বার সব জায়গায় দেওয়া আছে। যে কোনো একজনকে রিং দিয়ে বললাম, স্যার, বস, ম্যাডাম, আমি আমার এই ঘটনার জন্য আমি না বলে চলে আসছি, আমার ব্যাপারটা একটু দেখে ছুটি পাস, তারপরে অ্যাকশন হলাম। কারণ আমি তো কাম না দেওয়ার জন্য আসছি, আমি অ্যাকশন করবো। আগে না প্রেম করতে চাইতাম, কিন্তু প্রেমের বয়স আছে, প্রেম করা লাগে না, কইলেই হয়। তাহলে এত প্রেমের জন্য আগে তো ঘুরতেই হতো, স্কুলে যেতে প্রেমের জন্য থাকা লাগতো, কিছু করা লাগে, শুধু ভূমিকম্প হইলেই হয় যে ঠিক আছে মোটামুটি হয়ে যায়, এত কিছু করা লাগে না। আর প্রেমিক প্রেমিকা পাওয়াবে রোজ আমি শুধু 10টায়, তাহলে নিশ্চয়ই বলবেন আপনার চলে আসুন, সেও কান্দে চাকরি করে। প্রেম তার বাইরে করে রাস্তা প্রায় মিনিট 5 রাস্তা, তাহলে যে ভিতরে আছে ভিতরে প্রেম করবো, কিন্তু আমরা কখনোই অ্যাকসেপ্ট করবো না। এইটা দ্বিতীয় কথা ছিল যে আজকে ধরো এখানে মিনিমাম 400 লোক আছে, একজনও বলতে পারবা তোমাকে এই 400 জনের মধ্যে কেউ চাকরি দিচ্ছে? একজন বলো যে অমুকে আমাকে চাকরি দিচ্ছে, তাহলে কে চাকরি দিচ্ছে? মালিক সাহেব। আমিও তো সামসা মালিক, মালিক আজকে আমাকে কালকে মালছেরা, আমি উস্কাই আমার একটা ক্ষমতা আছে তোমার সাথে কথা বলার, মালিক আমাকে এই জন্য বেতন দেয়, এই জন্য আমি কথা বলতেছি, আমার তো পাওয়ার নাই। আচ্ছা বাবা, রিপোর্ট করারও পাওয়া আমাকে বলেছে কি মেশিন চালাইতে পারবা নিবা, একটু ভদ্র ছায়া নিবা, ব্ল্যাক লিস্ট হলে নিবা না, একটু বেশি মোটা যদি হয় নিবা না। কারণটা কি, সে দৌড়াইতে পারবে না। আগুন লাগলে আমরা অনেক সময় আমার নিবে না, কারণ সুস্থ, কিন্তু আগুন লাগলে ও তো পড়ে যাবে। আমরা বোরখা বলে ডিউটি করতে দেই না, কারণ কি বলছে অনেকে পর্দা না, পর্দার জন্য না। কারণ আল্লাহ না করুক যদি আগুন লাগে বা দৌড়াতে যদি হয়, তুমি পড়ে যাবা তো পড়ে যাবা, তোমার যদি করতে করতে ওখানে 10 জন লোক মারা যাবে। আগুন ধরে আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিতে লোক মারা যায়নি, সব উষ্টি করে মানুষ মারা গেছে। এই জন্য আমরা এটা বলি। তাহলে আমাদের ফ্যাক্টরিতে আমরা বলতেছি কি, নিয়ম শৃঙ্খলা করে আমরা চাকরি করে সবাই করতে পারবো। তাহলে প্রথম কথা বলছিলাম, কেউ কি চাকরি দিছে? তার চাকরি দিছে কে? মালিক। মালিকের নাম কি? নাজমুল কবির। আমাদের মালিকের নাম নাজমুল কবির। তাহলে এই চাকরি দিছে কেনা? নাজমুল কবির। এই ফ্যাক্টরিতে কার? নাজমুল কবির। তাহলে ফ্যাক্টরি এখন আমরা মাঝে মাঝে একটা খেয়াল করি, 10 জন লোককে যখন নেই, গেটে আসে কতজন? 200 জন লোক, নেয় কয়জন? 10 জন 12 জন। বাকি কেউ বলে আমার চাকরিতে নিলেন না কেন? আর যে ওকে সে কি বলে ওকে নিলেন না কেন? কিন্তু একটা জিনিস দেখা যায়, যেটা আমাদের চরম ভুল গার্মেন্টস সেক্টরের জন্য, যে চাকরি নেওয়ার পরে আমি একে যদি বাদ দেই, এ বলে আমার ভাইকে বাদ দিলেন কেন, আমার ভাইকে মারলেন কেন? আরে ভাই, তোমার ভাই হইলো কোন জায়গায়? চাকরি দিছে মালিক, চাকরি বাদ দিছে মালিক, চাকরি সবে করছে মালিক, তোমার ভাই কই? তাহলে তাই যদি হয়, তাহলে যাদের চাকরি হয় না ওদেরকে চাকরি দিতে পারতা বলে কয়ে, তাহলে বুঝতাম যে না ঠিক আছে। তাহলে আমাদের ফ্যাক্টরিতে আমরা এই ভুলগুলো করে থাকি। আমি এখানে একা আছি, চলে যাবো আবার একা, বাদ দিলেও একা, চাকরি করলেও একা, কোনো সংঘবদ্ধ নাই। আমাদের ফ্যাক্টরিতে সংঘবদ্ধ হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যার দরকার হবে, আমার বেতন কম,
আমাদের বেতন কম না, কারণ তোমার ওর বেতন তোমাকে দেবে না। তুমি বললো স্যার আমি তো আগে ঢুকছি তখন 80 পিস করে করতাম, এখন স্যার আমি মোটামুটি 120 পিস পারি। স্যার 120 পিস যে পারে ওর বেতন না 15.5 টাকা, আমার বেতন তো 14,000, আমার তো বেতন বাড়ানো যায় না। আমার তাহলে আমরা আইনকে বলবো যে ঠিক আছে ওকে দেখো, যদিও 15,000 টাকা দামের চাকরির যোগ্যতা হবে 15,000 টাকা দেবো, আর ও চলে গেলে আর একটা 15,000 দিয়ে নিতে হবে। তাহলে আমার বেতন একটা সমস্যা আছে, গার্মেন্টস সেক্টরে বেতন একটা সমস্যা নাই যদি তুমি নিতে পারো। কিন্তু বলে যে স্যার সব ওরে বেতন বাড়ে, সব ওরে বেতন আমার বেতন বাড়ে, পাও কত চাকরি করতে হবে 7-8 বছর চাকরি করে আমার বেতন এখন 7,500 টাকা পরে কি লুটটা ওর সাথে তুলনা করা যাবে যে হেভি করে যে পকেট জয়েন করে। তাহলে এই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমাদের ফ্যাক্টরিতে যেটা শেষ কথা, যেটা অনেক সময় নষ্ট করছে, যদি তোমাদের সময় নষ্ট হচ্ছে না, এটা কোম্পানি কখন করবে আজকে এই মিটিং এর জন্য মিনিমাম 10 লক্ষ টাকা লস হচ্ছে। যে তোমরা একবার মাথায় রাখবে 1 ঘন্টা মিটিং করলে কোম্পানি কখন 10 থেকে 15 লক্ষ টাকা লস হয়। এরপর আমরা মিটিং করি কেন? তোমরা যেন তোমরা আমাকে দেবা আমি চলে যাব, আমাকে ভালো লাগে না আমি চলে যাব, কোম্পানি বন্ধ হবে না। আজ পর্যন্ত কোনো কোম্পানি বন্ধ হয়েছে আনরেস্টের কারণে? অনেকগুলো লোকের চাকরি চলে গেছে। তো এই কাজটা কখনোই করবো না। আর আমাদের ফ্যাক্টরিতে যাকে যখন ইচ্ছা জয়েন দেবো, যখন ইচ্ছা তাকে বাদ দেবো, কোম্পানি বলেছে। তখনই আমি প্রথমেই বলে দিচ্ছি যে তোমাকে এত কষ্ট করে 15টা 20টা পার হয়ে তুমি যখন চাকরিতে গেলা, তাহলে তোমাকে বাদ দেবে কেন? তাহলে যখন তোমাকে বাদ দেওয়া হবে তখন বুঝতে হবে যে আমার দোষ, আমার ব্যক্তিগত কোনো সত্তায় সমস্যা আছে। মানে এত ভালো কাজ করে তাকেও বাদ দিচ্ছে, ওই বাদ দিলে লাইনটা বন্ধ হয়ে যায়, তাহলে তবুও বাদ দেওয়া হচ্ছে। তার মানে ও আমাদের সমস্যা, ও আর 10 জনকে নষ্ট করবে। এই নষ্টটা আমরা করতে দিই না। এখানে আমাদের গ্রুপে তারাই চাকরি করে যারা ভদ্রভাবে চাকরি করতে চায়। আমরা এখানে অনেকেই গরিবের সন্তান হতে পারি, কিন্তু ভালো ভালো পরিবারের সন্তান বেশি। পেটের দায়ে হোক, যে কোনো কারণে হোক আমরা চাকরিতে আসছি, খারাপ পরিবারের সন্তান কিন্তু কেউ নাই, নাই না তা না, 2-4 জন থাকবে। এই 2-4 জন কোম্পানিতে গন্ডগোল করার চেষ্টা করি আমরা। আমি একটা বাস্তব অভিজ্ঞতা আছে, অনন্ত গার্মেন্টসে আমি জব করি। অনন্ত গার্মেন্টসে 8,000 ওয়ার্কার একটা ফ্যাক্টরি, হঠাৎ করে মারামারি বেঁচে গেল। নিজে কিস্তি অবস্থা, নিজের জীবন নিয়ে দাঁড়াদাঁড়ি। এখন সবাই বলতেছে এমডি স্যার আসবে, এমডি স্যার আসলো, গেট খুলে দিল। এমডি স্যার ঢোকার পরে মাত্র 200 লোক ছিল সামনে, বাকি 8,000 লোকের কেউ ছিল না। কি বুঝলেন? এই খারাপ লোক ছিল 300 জন, যারা এমডির কথা শুনতে চায়। আর বাকি সবাই লোক ছিল আমি যা আছি তো ভালোই আছি, আমি এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কোনদিনও বাসায় যায় ঘুম পাই। তো কখনোই কারো সারিবদ্ধ দিয়ে হবে না। কাজ বন্ধ করলে বলে কি স্যার ওরা কাজ করে না, চাকরি নিশ্চয় তোমার জন্য, তোমার সিকিউরিটি দেবে কোম্পানির ভিতরে, আর বাইরে সিকিউরিটি দেওয়ার কারণ ক্ষমতা নেই। অনেকে বলে স্যার বাইরে যাবো, বাইরে পিটাবে, আমরা এখানে যে কাজ করি অমুক আমার পিটাবে, আর বাইরে সিকিউরিটি দিতে হবে সেও কাউরে দিতে পারবে না। তাহলে নিজের সিকিউরিটি নিজেই বাইরে নিয়েও আমাদের লাইফ, আমার লাইফে কমতে 10,000 লোক বাদ দিচ্ছে, যেতে এমনি চাকরি করি আসলে তো রাস্তা থেকে পিটাইছে, তাহলে ও জানে আমার পিটাইলে কি হবে। আমার পিটাইলে কি হবে, যে পিটাবে সে জানে, কিন্তু তোমার পিটাইলেও কি হবে তাও সে জানে। অথবা এটা হচ্ছে মুখের অতি মেঘের অতি দর্শন, অতি গর্জনে দর্শন হয় না। যারা বলবে দেখে নেবো, যা বেটা সামনে আয়, ফ্যানখানি বানাবো, করতে হলে ক্ষমতা দেয়। আর যার ক্ষমতা আছে যে কিচ্ছু বলতে না, চুপা মার দিয়ে চলে যাবে। ঠিক আছে? ওদের যে বলে তার আসলে পাওয়ার নাই। গ্রামের যে কুকুর দেখছো না, গ্রামের অন্য একটা কুকুর আসছে,
যেহেতু দাঁত মুখ বের করে এমন ভাবে থাকে যে পৃথিবীর সর্বশক্তিমান গায়ে, আর 10 জন কিন্তু খালি ঘেউ করে ধরে না, কারণ ও দেখায় যে আমার কাছে আসলে তো খায় না, এর মানে হলো শক্তি নাই বলে ওটা দেখায়, রাইট? এই একটাই কারণ, ওর এই জন্য দাঁত মুখ বের করে যায় আর দেখায় যে আমার কাছে আসলে তো খায় না, তো ক্ষমতা নাই বলে ওটা দেখায়। তো এইটা সবসময় দেখবা আমরা একা আসছি একা যাবো, চাকরি যদি ভালো লাগবে না, আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি রিজাইন দেওয়ার জন্য পিএন জিএম ডাইরেক্টর সুপারভাইজার লাইসেন্স কারো কিছু নিতে হবে। রিজাইন যদি তোমার ভালো যদি লাগবে না, তালাক দেওয়া বলে কোনো খাতির আছে? তুমি আমার প্র্যাকটিস থাকবে না, তাহলে তোমার সাথে আর কোনো খাতির নেই। তাহলে তুমি নিজে একটা সুন্দর করে অ্যাডমিন করে অ্যাডমিন আছে, অ্যাডমিনকে জমা দিয়ে সালাম একটা দিয়ে চলে যাবা, তোমার বিদ্যুৎ জমা করার একটা বিদ্যুৎ করা যাবে। লেফটি যদি হও ভবিষ্যতে জেনে রাখো, লেফটির টাকা আমরা এত ভবিষ্যতে দেব না, কোনো ফ্যাক্টরি এখন লেফটির টাকা দিচ্ছে না, কারণ তুমি যখন চলে যাচ্ছ তখন অনেকগুলো লস হয়, কারণ তুমি আজকে চলে গেছো কালকে কে বলবে জানে না, রিজাইন দিলে কতদিন আইন জানে যে এই জায়গায় আর একজনকে বসাই দিল, তাহলে লেফটি হবা না। আমি রিকোয়েস্ট করবো লেফটি হবা না, তোমার ভালো না লাগে, তোমার যদি মনে হয় 5 তারিখে তুমি যাবা, 5 তারিখে রিজাইন দিবা, তুমি বেতন সব বেতন পাবা, 30 তারিখে মনে হয়েছে 30 তারিখে রিজাইন দিবা, 29 তারিখে মনে হয়েছে 29 তারিখে মনে হয়েছে, যেদিন মনে হবে রিজাইন দেবা, সে লেফটি মানে তুমি আরেক জায়গায় চাকরি দিবা অথবা চলে যাবে, এই তো রিজাইন পেপারটা দিয়ে যাও, তাহলে তুমি বেতনও পাইলা, সব কিছু হলো, তাহলে লেফটি হবে না। আমি চলে গেলাম 3 মাস পরে আসলাম, আসে রিজাইন দিলাম, এই কাজটা কখনোই করবা না। আর কোম্পানিতে সবাইকে যেহেতু চাকরি সবাই সমান, কারো দোষে যদি কখনো কাউকে বাদ দেওয়া হয়, আমি আবার রিকোয়েস্ট করতেছি কেউ সংঘবদ্ধ হবে না। আমাদের এখানে একটা ব্যাড রেকর্ড আছে আমাদের কোম্পানিতে, যদি আমরা এরকম দেখি তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেই এবং তার নামে কেস করে দিই, এটা হলো আমরা তোমার পিছনে শুনবো না, তুমি যখন আমার ওয়ার্কার না, তখন পুলিশের কাজ হলো তোমার সাথে মোকাবেলা করা। যারা এই কথা, আমাদের চতুর্পাশে ক্যামেরা আছে, তোমরা জানো না যে আমাদের এই ফ্যাক্টরিতে কতগুলো ক্যামেরা আছে, এবং ক্যামেরায় স্পষ্ট সবার মুখ চেনা যায়, ওদের ক্যামেরা যে ভাঙতে যাবে তারা মুখ চেনা যাবে, আর যে পিছন দিকে করবে তারাও মুখ চেনা, কারণ পিছনে যাবে আর একটা ক্যামেরাতে দেখা যায়, এখান দিয়ে ভাঙতে যাবে আর একটা ক্যামেরাতে দেখা যায়, ওদের সেভাবে আমাদের ক্যামেরাগুলো লাগানো, কারণ এটা অভ্যাস হয়ে গেছে, ক্যামেরাগুলো ভাঙছে আমরা এভাবেই করছি, ক্যামেরাতে কয়েক কোটি টাকা খরচ করছি আমরা। অতএব কেউ কোনোদিন চুপিসারে হলেও চুরি করা, কোনো কিছু নিয়ে যাওয়া, কারোর সাথে মারামারি করা, খারাপ কিছু করা, এটা করবা না, দলবদ্ধ কোনো জিনিস করবা না, সবাই একা একা। যাকে বাদ দেওয়া হবে, আমি একবার সুপারভাইজারকে বাদ দিচ্ছি, 3টে মেয়ে গেছিল আমার কাছে, স্যার সুপারভাইজার খুব ভালো, আমি 3 জনের বাদ, তাহলে তোমার কেমনে তোমার ভাইজান হলো, আমি দিছি চাকরি, তোমারও দিছি চাকরি, তো চাকরি বাদ দিচ্ছে আমি, তো তোমার ভাইজান হলো কেমনে? সুপারভাইজার ভালো না মন্দ তো আমি জানি, তো তোমরা 3 জন জানলা কেমনে? এইটা যদি মাথায় রাখতে পারো, আজীবনের জন্য কোনো দিকটা সালা হাতে দিতে পারো। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের যখন বাড়ি চলে যায় বয়স্ক লোকরা, দেখবে ছোট্ট একটা ভ্যানের মধ্যে কয়েকটা কাদা বালিশ নিয়ে চলেছে, খালি হাতেই চলে যায়। কেউ যখন খালি হাতে যেতে না পারো, সেই চিন্তাটা আজকের পর থেকে করো। সারা মাসে খাবার 2000 টাকা জিনিস, যে চালটা বাজারে চলে না সেইটা খাবার। যে আমার মতো লোক, আমি যখন আমি বাজার যেতে না 10টার পরে, শুধু তোমাদের খারাপ লাগবে, আমি 4000 টাকার ভিতরে চাকরি করছি, শেষের যা দেখবা এতগুলা বেগুন একবারে বিক্রি করে কেজি ছাড়া, 50 টাকা দাম তো নিয়ে যান সব, আমি এই বেগুন কেনাই গেল, ঠিক আছে? এখন যদি চকচকা বেগুনটা, কারণ এটা হলো বড় লোকের খাবার, চকচকাদের সরিষার তেল দিয়ে রাখছে, যে বড় লোকদের খাবার, আমার জন্য না, আমার জন্য না। আর এই জন্যই বলছি, যখন তুমি খাবা তখন বাবা মার দিকে তাকাবা, একবার চোখ বন্ধ করে তাকাবা, আব্বা এখন কি করছে, অথবা জিজ্ঞাসা করো বাবা কি খাইলা। যদি তোমার বলে যে বাবা গরুর মাংস দিয়ে খাইছি, তুমিও গরুর মাংস দিয়ে খাইবে। যদি উনি বলে যে আলু ভর্তা দিয়ে খাইছি, তুমি আলু ভর্তা দিয়ে খাইবে। কমপক্ষে টাকা দিতে না পারো,
বাবার প্রতি সহানুভূতিশীল থাকবে। আমি একটা সাধারণ কথা বলতে পারি না বিদায়, আমি সারাদিন খাই না। কেন খাই না? আমার বাবা মারা যাওয়ার সময় না খেয়ে মারা গেছে, এই জন্যই আমি আজকে 8 বছর না খেয়ে থাকি। আমি বাবাকে যদি দিতে পারি নাই, কিন্তু এতটুকু বহন করে নিয়ে বেড়াই, এতটুকু বাবা মার প্রতি চিন্তিত জগৎটুকু না থাকে, তাহলে তুমি সন্তান হিসেবে লালন বললেও খারাপ লাগবে না। যে বাবা মা তোমার বাচ্চা তুমি দেখো ছোট্ট একটা কান্নার দিলে কেমন লাগে, তোমার বাচ্চারও ওই রকম তোমারও লাগতে হবে। একদিন এক 30-40 বছর তো বুড়া বেটা, বুড়া মানে 40 বছর করে, মার বয়স 60 বছর, প্রচন্ড গরম, 30-40 উঠছে। মা বলছে বাবার নাম রে পা পুড়ে যাচ্ছে, কিসের পা পুড়ে যাচ্ছে, এত গরম নাম নিচে থাকতে পারতেছি না, তুমি উড়ে বলতে না বাবা তাদের নাম, তাহলে মাকে যা তো রাগ হয়ে যা খরচা সেটা কোনো ভালো লাগে না। মা ঘরে যাওয়ার পরে ওই ছেলের একটা ছোট্ট বাচ্চা ছিল, সেই বাচ্চাটা নিয়ে এসে নতুন নতুন শোয়ায়। তখন ওই বাপ বলতেছে পুড়ে যাচ্ছে, বাবা পরে কেমন করতেছে, আমার ঠিক তেমন হবে। তা বাবা মার প্রতি কেউ অসন্তুষ্ট করিও না, যদি কারো থাকে মা খেয়ে নেবা। আর বাবা মা যা খায়, বাবা মা যা পড়ে তাই করো। আমি আজকে কথা দিলাম না কেউই শেষ বয়সে না খেয়ে থাকবা। আর আজকের পর থেকে স্পেসিফিক ভাবে যেটা কথা, একজনের জন্য আর একজন দাঁড়াবা না। আমি একটা এই মিটিং দেখার পিছনে একটা কারণ ছিল, আমরা একটা টোন কানে আসছিল, এটা গত 3-4 দিন আগে একটা টোন আসছিল, আজকে একটা টোন আসছিল যে কোনো এক ব্যক্তিকে বাদ দেবে আমরা কাজ করবো না। এটা 5 তলা থেকে উঠছিল কথাটা। যদি এরকম ঘটনা ঘটে তোমরা নিশ্চিত থাকো 5 তলা একই টাইমে বন্ধ করবে, একজন লোকেরও চাকরি থাকিবে না। যদি দরদ কোম্পানির চেয়ে আমার প্রতি থাকে তুমি জানার কথা। আমি যতই ভদ্রলোকের মতো কথা বলি না কেন, কোম্পানির কারণে আমার বেতন দেয় কোথায়, বেতন না দিলে আমি না খেয়ে এতক্ষণ বেতন পাচ্তাম না। তাহলে বেতন যে দেয় শুধুমাত্র তার কথা শিখতে হবে। আমি যদি ইংলিশের কথা বলি, আমাকে যদি খাবো দিবা, মালিক খুশি হবে, কারণ আমার মালিকের খাই। কাজ কম করে বেশি করে শরীর ভালো থাকে না, খারাপ থাকে, অসুস্থ থাকে, সুস্থ থাকে। এই জন্য আমরা সকল সুপারভাইজার লাইনসে বলে দিই যে আগে জিজ্ঞাসা করো, ও যখন খারাপ কাজ করতেছে, আগে কালকে করছে 120, আজকে করছে 80, জিজ্ঞাসা করো। এমন তো হতে পারে স্বামী পিটাইছে, এমন তো হতে পারে বউয়ের সাথে ঝগড়া করে আসছে। বউয়ের সাথে ঝগড়া করে আসলে কি তার কাজ ভালো লাগবে? বাচ্চার জ্বর 104, বাসায় রেখে আসছে, অ্যাবসেন্ট হবে, বিধায় অ্যাবসেন্ট হলে 800 টাকা অ্যাটেন্ডেন্স পাবে না। এই অ্যাটেন্ডেন্স 800 টাকার জন্য বাচ্চা অসুস্থ রেখে আসছে বাসায়, তার মনটা কি ভালো আছে? তাহলে আমি যে জেনে নেই, তাহলে জেনে নেওয়ার পর যে বুঝাই যে ওরা কি করবে, গরিবের পেট, গরিবের সন্তান, কষ্ট তো করাই লাগবে, কিন্তু যে টান দিয়ে কর, না বললে একটু রেস্ট নে, তাহলে কি কাজ করবে না? একজন লোক আসছো যে ফ্যান পাটলে খাওয়ার জন্য, সবাই অত্যন্ত উত্তম চরিত্রের লোক এখানে সবাই আছে, গার্মেন্টসের কোনো খারাপ লোক আছে না। 15,000 টাকা ইনকাম রাস্তা ধরে হাড়ি বেড়ালে ইনকাম করা যায়। তাহলে যেখানে 15,000 টাকার জন্য এই গাধার মতো থাকতে চলে, এখানে একটা লোক খারাপ নাই। খারাপ বানায় হলো 2 থেকে 10 দুশ্চরিত্রের লোক ঢুকে যায় এখানে। এখানে ইন্ডিয়ান লোক আছে, চিনবা না। এখানে চায়নার লোক আছে, চিনবা না। এখানে বড় বড় নেতার কিছু লোক আছে যারা তুমি বেতন পাও কষ্ট করে, আর বহু প্রতি মাসে বেতন পাই 40,000, আর তুমি তো তাকে কেন না, সে তোমাকে ফুসলায়। আর এখানে গন্ডগোল বাঁচলে মালিক তোমাকে কিছুই দিবে না, পর্যটকের চাকরি দেবে, আর যে গন্ডগোলটা পাকাবে তাকে আমি 5 লাখ টাকা লাভ দেয়। তাহলে এই বুদ্ধিটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যেভাবে এই ফ্যাক্টরি থেকে যাও না কেন সবার টাকা পাবা,
কোনোদিন এই কোম্পানি 1 টাকা আজ পর্যন্ত কাউকে কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে ফ্যাশনগুলো গ্রুপের কাছে একজন 1 টাকা পায়। তার মানে আমি শ্রমিকদের তো ঘর দরকার আছে, তাহলে বড় নেতার ঘর দরকার আছে, আর কৃষ্ণের কথা শোনা দরকার আছে। যে কৃষ্ণ তাকে বলে যে ভাই আমার টাকা দিয়ে দিয়েছে আমি দুইটা খাওয়া দিতে পারেন, ঠিক আছে যা বলছেন তাই কোন জায়গায় চাকরি তো কয়টা নাকি। তার মানে আমি গোলামি, এরা সবাই গোলাম না? তাহলে আমি যদি চাকরি বাদ দিয়ে মেশিন কিনি, মেশিন কিনে মেশিন চালানো শুরু করে তাহলে এমডি হচ্ছে। আমি চাকরি বাদ দিয়ে একটা কোটা দিয়ে পান বিক্রি করছি, তার মানে আমি এমডি, ওটা এমডি মালিক, কোনো আপত্তি নাই। কিন্তু আমি এইখান থেকে চলে যে আর একটা মানে গোলাম তো গোলামই থাকলাম। তাহলে গোলামি যখন প্রকৃত এক জায়গায় করি, লাস্টিং জায়গায় একখানেই থাকি, রাইট না? আর এক জায়গায় অনেকদিন থাকলে ছুটি ছাড়া চাইতে সুবিধা, কারণ সুপারভাইজার লাইন চেপে জানে তোমার মেয়ে কটা, তোমার ছেলে কটা, তোমার স্বামী কোথায় থাকে, তোমার বাচ্চার কি অসুখ হচ্ছে কিনা, ভর্তি হবে কিনা। জিএম স্যার, এই জিএম স্যার আসছে নতুন, তোমরা আলহামদুলিল্লাহ একটা সুবিধা হবে, জিএম স্যারও নতুন, তোমরাও নতুন। তাহলে এই জিএম স্যারকে যদি সবাই চেনো, আর আমার বাচ্চারা অসুস্থ, লাইন চেপে ছুটি যাচ্ছি, ছুটি দেয় না, লাইন চেপে 2 দিন খাবার দিয়ে ছুটি দিয়ে। কিন্তু তুমি আসো 5 দিন, আসি বলবো তোমার কিছু না, আগে কি বলছে তার বাবা মারা গেছে, বিয়াদবি করতে কয়টা বাবা শোনো নাই জীবনে। তাহলে যখন তুমি পুরাতন হবে তোমাকে এই কথাটা কোনোদিন শুনতে হবে না। আমার কাছে আমি নিঃসন্দেহে তোমরা এখানে যারা আছো সবার চেয়ে সিনিয়র, বয়সের সিনিয়র। আমার 52 বছর বয়স, আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, অনেকেই আমার ছেলে মেয়েও ছোট আছে, ঠিক আছে? তো আমি একজন লার্নের পার্সন, আমি এই গ্রুপ এই ফ্যাক্টরি না 7টা গ্রুপের আমি হেড। তাহলে আমি কেমন কথা বলছি, আমি চাই না একজন চাকরি। আজকে আমার কথায় যদি তোমার কারো উপকার হয়, আমরা কিছু জানতে, আমার মালিক এই কথা বলার জন্য পাঠায় না, আমার ডিউটি হলো এসএসপি বলবো, এসএসপি থেকে চলে যাবো, কিন্তু আমি প্রায়ই তোমাদের সাথে দেখবে কথা বলি, কারণ আমার কথায় যে তুমি উপকৃত হও তাহলে আল্লাহ আমার পুরস্কার দেবে। আর না হলে আমি কোয়ালিটি ইন্সপেক্টর থেকে আজকে এত আমার গাড়িটা দেখছিলাম, হ্যাঁ আমার বাপ 14 মুসলিম ক্ষমতা নেই গাড়ি কিনে, 98 লাখ টাকা একটা গাড়ির দাম, আর বাপের সব সম্পত্তি বেচাইলেও হবে, তাহলে আমি চলি কেন? এই ডিউটিতে আস্তে আস্তে সুন্দর মতো পরিস্থিতিতে আজকে মালিক আমাকে দিছে চড়ার জন্য, যেদিন চলে যাবো সুন্দর করে কেটে দিবে, আমার তো দিবে না। যতক্ষণ আসি ততক্ষণ, যতক্ষণ তোমরা আসো পানি খাওয়ার ব্যবস্থা, যতক্ষণ তাদের যোগ্যতা, ভালো করে খাবারের জায়গার ব্যবস্থা। এই যে আজকে একটা সুন্দর শুনলাম, আমাদের একদিন বললো যে স্যার কিছু লোক দাঁড়ায় থাকে, খাইতে পারে না, সাথে সাথে একটা পদ্ধতি অবলম্বন করলাম, তাহলে 3 ভাগে খাবার, যে নিচতলা আর দ্বিতীয় তলা দুপুর 1:45 থেকে 1:45, তাহলে 1 ঘন্টা, তৃতীয় তলা আর চতুর্থ তলা 1টা থেকে 2টা, পঞ্চম তলা 1:15 থেকে 2:15। কারণটা কি? এই যে আমরা কখনোই চাই না তুমি কষ্ট পাও, এত যে না হয় বিল্ডিং ভাঙিয়ে দেবো, বড় করবো, হ্যাঁ। তো আমরা কখনোই কোন ওয়ার্কার, আমাদের এমডি স্যারের একটাই কথা, আমি যখন জয়েন করি আমাকে আমার কোন এমডি আমাকে এটা কোনোদিন বলেনি, আমার এমডি আমাকে বলছিল লিটন তোমার হাত দিয়ে কোনো ওয়ার্কার জন্য ক্ষতিগ্রস্ত না হয়, যদি হয় আমি পাখির ভাগ নেব না। কারণ এখানে একটা ওয়ার্কার যদি হয়, একটা মেয়ে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, তাহলে কিন্তু পাপটা আমার হবে, কিন্তু আমি তোমাকে দায়িত্ব দিলাম, এখন যদি এটা হয় তাহলে এই দায়িত্বটা আমি নেব না, আল্লাহর কাছে তুমি দায়ী থাকবে, আমি দায়ী থাকতে চাই না, ঠিক আছে? আমি চাই সবাই সুন্দর থাকবে, সবাই সমস্যা হবে যেন সেটা সমাধান যোগ্য হয়, আর পরিস্থিতি আমরা সবাই ঠান্ডা রাখি, গরিবের মধ্যে গরম করতে হয়। আমরা গরিব, জন্ম গরিবের ঘরে, বড় হয়েছি গরিবের ঘরে, বিয়ে করছি গরিবের ঘরে, হ্যাঁ সবাই গরিবের ঘরে। আমরা আমার কপালকে ফাটাই থেকে, আমার জন্মগত ফাটা কপাল, জন্মেছি ফাটা কপাল নিয়ে, এখনো ফাটা কপাল,
এখন যদি ফাটা কপালটাকে জোড়া দিতে না পারে তাহলে অযোগ্যতা কার? কোন এক সমাজ বিজ্ঞানী বলছে গরিব হয়ে জন্মগ্রহণ করছে এটা তোমার দোষের না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করছে এটা তোমার দোষ। আমরা যদি এই ভালো ড্রেস, ভালো খাবার, ভালো পোশাক, ভালো ওয়ারড্রোব, 32 ইঞ্চি টিভি, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে শেষ করে দেই, তাহলে কি আমার ভবিষ্যৎ কিছু হবে? আমার লাইফে আমার তোমাদের দোয়ায় দিচ্ছি কয়েক লক্ষ টাকা বেতন পাই, আমি কিন্তু আজ পর্যন্ত আইফোন পারি কিনা? আমি কখনোই করি না। আমার ড্রেস তোমাদের ড্রেসের দাম কম, আমি এই যে রাস্তা দিয়ে যারা যারা অনেকে আছে তুমি দিয়ে কেনে, আমার খাটের দাম 200 টাকা, আমি 200 থেকে 300 টাকা দামের খাট করি, এখনো করি। এখনো আমি আজ পর্যন্ত দোকানে কোনো ড্রেস কিনি না, কারণ আমি তো কোয়ালিটি ইন্সপেক্টর ছিলাম, আমি তো বড় অফিসে ছিলাম না। আজকে কাজ করতে আমি এখানে আমার বাসায় তোমার ঢুকলে এখনো দেখবা আমার কথা কি ঢাকা শহরে উল্লাস করার জন্য আসিনি, আসছি করে টাকা ইনকাম করার, আমি ছেলে মেয়েদেরকে ভালো মানুষ করার। আমি আমার ছেলে মেয়েকে বলেছি যেদিন আমি মারা যাবো সেদিন আমার কিছু থাকবে না, তোমরা যদি ভালো করে মানুষ হও তাহলে ভালো, তাহলে গান আমার শোনা। তোমাদের দায়িত্ব কি ছেলে মেয়েদের মানুষ করা, কিন্তু একটা জিনিস ভুল করো তোমরা অনেকেই, এই ভুলটা আর একটু শুধরে যে আমি তো ভালো পড়াশোনা করতে পারি না, আমার মেয়েটাকে একটু ক্যাডেট দেবে, আমার ছেলেটাকে একটু ভালো স্কুলে দেয় না, ক্লাস 10 পর্যন্ত কোন রকমের ক্লাসের স্ট্যান্ডার্ড নাই। ক্লাস 10 পর্যন্ত যেখানেই পড়বে না কেন মেধা ওইভাবে বৃদ্ধি হবে, কারণ মেধা হলো আল্লাহ প্রদত্ত। তুমি এখন যে ইংলিশ শিখাও না কেন সেটা কোনো কাজে লাগবে না, এখন যতই তুমি ভালো শিখাও না কেন কোনো কাজে লাগবে না। আমার ছেলেকে আমি প্রাইমারি স্কুলে ভর্তি করেছি, কেউ করাবা? অনেকেই করাবা না। আমি যখন বেতন 70,000 টাকা বেতন পাই তখন আমার ছেলেমেয়েকে আমি প্রাইমারি স্কুলে ভর্তি করেছি, খালি পেয়ে পাঠিয়েছি যে বেটা আমি ভেবে পড়ছি, এবং ক্লাস 5 পর্যন্ত আমি প্রাইমারি স্কুলে পড়েছি। আমার ছেলে মেয়ে কলেজ পর্যন্ত পড়ছে হলো ইউনিকের একটা স্কুল, আমি কোনোদিন কোনো ভালো স্কুলে দিইনি। ক্লাস থেকে ভর্তি পাইছে, মানে সরকারিতে হয় না, পাইছে। আমি ট্রান্সফার করে এনে সাভার কলেজে ভর্তি করে সরকারি কলেজ, 12 টাকা হলো মাসিক স্থানান্তর। আমি কখনোই করি, কারণ আমরা আকাশের দিকে তাকাবো না, নিচের দিকে তাকাও, দেখবা শান্তিতে থাকতে পারবা। আর এইটা সবসময় মেনে নিবা, কে গেল কে আসলো সেটা বড় কথা না, আমি টিকে রয়েছি কিনা। এর আগে জিএম আসছিল একটা, ইমরান চলে গেছে, এরপরে আসলো কে শামসুল্লাহ চলে গেছে, এরপরে আসলেন আনোয়ার সাহেব চলে গেছে, এরপরে জিএম সাহেব এসে চলে যাবে, চলে যাবে, লাইন চলে যাবে, জিএম আসলে চলে যাবে। তারপর ইনকাম যে দেয় শুধু তার কথা আমাদের স্পষ্টভাবে আমি আসলে আমাদের ওই যে বেল্লাল সাহেব চিনে রাখো হাত, এই বেল্লাল স্যার হলো এখন থেকে জিএম এখানকার, আমি চলে যাওয়ার পরে উনি দায়িত্ব পালন করেন, ওনার কাছে সবাই চাইতে পারবা। আর আমার নাম্বার মনে করো দিতে পারবা, পৃথিবীর যে কর্নারে থাকি না কেন যে কেউ লিখলে আমি লিখে দিচ্ছি, শুধু পরিচয় দিব আমি ট্রান্সফিকের অপারেটর, ট্রান্সফিকের হেল্পার, ট্রান্সফিকের আমি অবশ্যই যত ব্যস্ততায় থাকি না কেন তোমার মনে নিজের রকম হয় বিচার দিয়ে বিচার পাও নাই, অবশ্যই আমাকে লিখে জানাবা, আমি সে 100% বিচারের নিশ্চয়তা দেব। নাহলে আমি চলে আসবো যে কে নিচে দেখার, তাহলে আমার উপর দায়িত্ব আছে, আমি পাপ কাজ করতে চাই না। ঠিক আছে? তো আমি যতগুলো কথা বলছি কোনো অনৈতিক কোনো কথা বলছি
আমি কি কোনো অনৈতিক কথা বলছি? আর একটা জিনিস বলে দিই সচেতনতার জন্য, এই পর্যন্ত জয়েন করতে পারে নিঃসন্দেহে তোমাদের কোথাও ব্ল্যাক লিস্ট নাম নাই। বর্তমান দেশে নিয়ে অত্যন্ত কঠোর এই বিষয়ে হয়েছে, কারণ আজকাল পিরামিডের প্রবলেম হচ্ছে বেঙ্গল। এখন যাকে বাদ দেওয়া হচ্ছে, যেভাবে বাদ দেওয়া হচ্ছে না কেন, তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হচ্ছে। ব্ল্যাক লিস্ট করার কারণে সে বাংলাদেশে কোথাও কোনোদিন আর চাকরি পাবে না। অতএব আমি রিকোয়েস্ট করব, পায়ে ধরে রিকোয়েস্ট করব, গরিব মানুষের সন্তান কোনো অবস্থায় ব্ল্যাক লিস্টের জন্য নাম না ওঠে, তাহলে জীবনটা আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। ভাল লাগলে যখন বললো আগে ভাল লাগছে আমাকে ভালো হয়ে যাবে, আজকে দিয়ে চলে যাবে। বুঝতে পারে না যে আমার সাথে কথা বাঁধলেও বাঁধতে পারে, ভাই চাকরি করবো, কখনকে আমি আর একটা গার্মেন্টসে চাকরি করতে পারবো যেন আমি ব্ল্যাক লিস্ট না হই। বুঝতে পারছি? ঠিক আছে। আর এই গার্মেন্টস সেক্টর, আমি তো বই লিখছি সেলাই পা, যদি তোমরা পারো কোনোদিন লেখ, আমি কিন্তু লেখো, হ্যাঁ আমি বই লেখি, উপন্যাস লেখি, গানও গাইতে হতো, দেখতে গান গাই। তো সেলাই আপা বইটাতে লিখছি, যদি পারো দেখবা। আমার বিশ্বাস এমন কোন শ্রমিক নাই করলে কমপক্ষে 5 বার কাঁদবে না, কারণ তোমার পুরাতন স্মৃতিগুলা ভেসে উঠবে। কেন আজকে তুমি গার্মেন্টস সেক্টরে, এটা অনলাইনে আছে, হার্ড কপি পাবা না, অনলাইনে র্যাক লিটন দিয়ে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে পেয়ে যাবে, গুগলে সার্চ দিলে আমাকে পেয়ে যাবে র্যাক লিটন, আর র্যাক লিটন দিলে গুগলে আমাকে সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে। আর ওখানে পড়ে দেখবা, কারণ হলো কি অতীত আমরা সবাই ভুলে যাই বিধায় আমাদের সুখ করতে মন চায়। আমার যদি অতীতের একদিকে যায়, প্রতিদিন বিছানায় শোয়া করে একবার ভাববা আমি কোথায় থেকে আসছি, সারাদিন কি করলাম, আমার লাস্ট কোথায়, কোথায় যাব, এই 3টা জিনিস ভাববা প্রতিদিন, যেবার জীবনে তোমার দ্বারা কোনো খারাপ কাজ হবে, এবং জীবনে কোনো চাকরি হবে না, জীবনে না। তো আরেকটা ব্যাপার হলো, আমাদের এমডি স্যার একটা ইয়ে বলছেন যে যেহেতু বছর অথবা স্যারের মেয়ের বিয়ে হয়েছে গতকাল, স্যারের একটাই মেয়ে, স্যারের মেয়ের একটা অনুষ্ঠান আছে, সামগ্রিক ভাবে স্যার অ্যানাউন্স করছে আগামী বৃহস্পতিবার 9 তারিখে আমাদের স্যার সবাইকে খাবার দেবেন, একটা বড় বাস্কেট দেবেন খাবারে। তো ওইটা বিকাল 5টার সময় সেদিন ছুটি, সবার সেদিন 5টায় ছুটি হবে, খাবার নিয়ে যাবে, এটা স্যারের পক্ষ থেকে উপহার টাইপের। ঠিক আছে। এবং এই খাবারটা সেদিন দিবে, কারণ তারপর শুক্রবার, এই জন্য তোমাদের এইবারে আমরা ইউজুয়ালি বেতন দিই 7 কর্মদিবস। তোমাদেরকে রিক্রুট করার সময় বলা হয়েছে যদি আমরা কখনো বেতন দেরি দিই আমরা আগে বলে দিই। 7 কর্মদিবস হলো 8 তারিখ, শুক্রবার একটা ছিল, তাহলে আমাদের বেতনটা দেব আমরা যেদিন খাবার দেব সেই দিন, তাহলে 9 তারিখে বেতনটাও পাবা, খাবারটাও পাবা। ঠিক আছে। আর বেতন পাওয়ার জন্য তো চিন্তা করা লাগে না, চিন্তা বাসায় হাতে হাতে বেতন পেয়ে যাবে। ঠিক আছে। সবাইকে জেনে রাখবা। আর আল্লাহ যে রহম করে কমপক্ষে দাওয়াত যেহেতু তোমাদের দেওয়া হলো, 9 তারিখে কেউই অ্যাবসেন্ট করো না, তাহলে স্যারের ভালো লাগবে। ঠিক আছে। কেউ যখন খাবার সবাই যেন খাইতে পারে, এটা স্যারের আকাঙ্ক্ষা এতদিন আগে করে দেওয়া। 9 তারিখ তো আরো অনেক বাকি, যেন কেউই এমনি অ্যাবসেন্ট করার ছুটি দাও, 9 তারিখে কমপক্ষে অ্যাবসেন্ট কেউ করো না, সবাই যেন স্যারের এই উপহারটা তোমরা নিতে পারো এবং খুশি মনে নিতে পারো। ঠিক আছে। এখন যেহেতু ওপেনলি কথা বললাম, তোমরা ওপেনলি 2-4 জন কথা বলতে পারবা যদি কারো কথা, এবং সেটা নেগেটিভ হলেও বলতে পারবা, এখন কোনো দোষ ধরা হবে না। মানে যে বলবে না দোষ, তার দোষ বলবো না, যেহেতু ওপেন কথা হলো, কারণ যদি কোনো কথা থাকে বলতে পারো, কারণ কথা সব কথাই ভালো লাগছে। 9 তারিখে বেতনের কথা দিতে লাগছে, 9 তারিখে বেতনের কথা দিতে লাগছে। এখন এই যে আমি কথা বলি, আপনার যে এই যে দিকে লাগার কথা ও বলছে, সাহস করে বলছে, এই জন্য ওকে ধন্যবাদ। আমাদের কোম্পানির পরিস্থিতি, আমরা কোম্পানির পরিস্থিতি বাংলাদেশ লেভেল
আমরা 8 তারিখে 7 কর্মদিবস বেতন পাই কেন? বাংলাদেশ লেবার ল বলে দিয়েছে এই কারণে 7 কর্মদিবস, 7 তারিখ লাগে। যদি পয়লা মে বন্ধ থাকে, তারপর রবিবার যদি শুক্রবার থাকে, তাহলে বেতন পাবা কয় তারিখ? বেতন পাবা 10 তারিখ। তাহলে তখন হবে 7 কর্মদিবস। তা আমাদের 7 কর্মদিবস হয় 8 তারিখ, ঠিক আছে? সেখানে 9 তারিখে দেওয়া হবে। কারণ হলো আমাদের যে তোমরা মিডিলে দেখছো যে যখন আনরেস্ট হয়েছিল তখন অনেক ফ্যাক্টরি দিতেই পারতেছে না। আনরেস্টের সময় কোনো শিপমেন্ট যায় না, সেই শিপমেন্টগুলো সব ডিলে শিপমেন্ট। ডিলে শিপমেন্ট হলে তোমাদের এটাও তো জেনে রাখা ভালো, কোনো গার্মেন্টস মালিক, এটা হামিমের মালিকও না, কোনো মালিক ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকে সরকারকে টাকা দিতে পারে না। জানো তোমরা এটা? এটা হলো এলসির উপর টাকা হয়। এলসি যখন মেচিউরড হয় তখন এই টাকাটা ব্যাংক ছেড়ে দেয়। একটা শিপমেন্ট হওয়ার 120 দিন পরে সেই টাকাটা ব্যাংকে আসে। তো যেহেতু মিডিলে এই প্রবলেমগুলো হয়ে গেছে, আমাদের তো বড় গ্রুপ না, বা আমাদের সকলগুলো ফ্যাক্টরি আমরা বন্ধ রাখছিলাম, এই কারণে আমাদের এই শিডিউলে ঝামেলা আছে। তো যদি আমরা দিতে পারি 7 তারিখে, দেখা যায় একটা ফ্যাক্টরি পাবে, অথবা দেখা যায় 200 লোক পাবে, অথবা দেখা যায় 500 লোক পাবে। এই কারণে আমরা কখনোই এই কাজটা করি না। আমাদের এখানে 2টা সেটের বেতন দেওয়া হয়, এটা তো আমাদের জেনে রাখা ভালো। লাইন 6 থেকে একদম হেল্পার পর্যন্ত একটা স্যালারি, আর ম্যানেজার থেকে উপরে আরেকটা স্যালারি। আমরা ম্যানেজার থেকে উপরে স্যালারি নিয়ে কখনোই চিন্তা করি না, আমরা এটা যে কোনো সময় দিতে পারি। কিন্তু আমরা এই টাকাটা আমার তাও 15 কোটি টাকা লাগে। এই 15 কোটি টাকা দেখা গেছে এমন হয় 14 কোটি টাকা আছে, 12 কোটি টাকা আছে। তাহলে আংশিক দেওয়া লাগে, অথবা লাইন সিস্টেম দেওয়া লাগে, আমাদের সুপারভাইজার বাদ করে দেয়, অথবা একটা ফ্যাক্টরি ছিল বাদ করে যায়। আমরা এই জন্য করি কি, একদিন সময় নিয়ে নিই, এবং আমাদের পলিসি অনুযায়ী এটা হলো বেস্ট পলিসি, যে আমাদের মালিক বলে দেয় যে তোমরা বলে দাও যে তুমি কিন্তু একদিন পরে পাবে। কারণ যদি না হয় তাহলে তুমি একটা টার্গেট রাখছো, দোকানকে বলে রাখছো যে টাকা টাকা করিস কে, 8 তারিখ পাবি দিবে, 8 তারিখ দিন তো দিবে না বেতন, তখন এই টাকা কই পাতলা বলি যে কিন্তু আমরা কখনোই ব্যবসাটা সাধারণ করি না। আমার মালিক একদম নিখুঁত, আমি এটা বড় কথা ছিল পুরো টাকায় পড়ে 3 দিন পরে বেতন দিলে কবে হবে না, বেটা বেতন হয়ে যাবে না ইনশাআল্লাহ। বলে কারো কাম হয় না, ঠিক আছে? আর কারো কোনো কথা? আনন্দ করে দিয়ে হ্যাঁ খাবারটা দিব না, এই না না কথা বলেন না। বিশেষ কারণ আছে, আমাদের খাবারটা তৈরি করতে 9,000 থেকে 9,000 থেকে খাবার তৈরি করা 4টি স্টেপ কথা না। করার পরে আবার ধরো রান্না হবে এইখানে একটা, আমার স্থান থেকে রান্না হবে, তাহলে দেখতেও পারবা স্থান থেকে রান্না হবে, ফিউচার কোন থেকে রান্না হবে, এয়ার জিন্সে রান্না হবে। এই 3 জায়গায় রান্না হওয়ার পরে সকল ফ্যাক্টরিতে ডিস্ট্রিবিউট করা হবে। টঙ্গীতে আছে ফ্যাক্টরি, যে লাঞ্চের সময় তো খাবারটা বানাইতে হবে কখন 10টায়, 10টায় তো খাবার তৈরি হবে। এগুলো নানান কারণে, যদি একটা ফ্যাক্টরি হতো তাহলে বুঝলাম খাবারটা দিয়ে চলে যেত। এই কারণে নানান কারণে অনেক এক্সট্রা যাত্রী আমরা এই কাজগুলো করি। আর একটা জিনিস করা হয়, খাবার যতটুকু কম না কেন খাবারটা অবশ্যই ভালো থাকে। এটা ধরো ডিম থাকবে, একটা মুরগির একটা রান থাকবে, এক মুরগি এক মুরগিকে 4 ভাগ, তাহলে এইটা বাসায় নিয়ে যাও, যদি তুমি আগে তোমার বাচ্চার হাতে দাও, যেরকম দুধটা অনেক বড় হয়, তাকে তো রোজ হাতে দাও যে আমি তো অনেক খাই, তোমাকে নিয়ে আসছি, যেরকম দুধটা অনেক বড় হবে, ঠিক আছে? এটা আমি করি, আমি খাবার খাই কথা বলেন না, কথা বলেন না। বাসায় নিয়ে যাই, তাহলে বুঝাই কি সিঙ্গারার দাম হচ্ছে 5 টাকা,
টাকা না খেয়ে বাসায় নিয়ে যায় কিন্তু বাসার লোক বলে দেখো আমার দুইটা নিয়ে আসে এর জন্য আমরা বিভিন্ন রকমের বিভিন্ন পরিস্থিতি একটা জিনিস খেয়াল রাখবা আমাদের কোম্পানির একটা জিনিস করতে গেলে আমরা 2 মাস 3 মাস পর্যন্ত গবেষণা করি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তারপরে আমরা সেই ব্যবস্থা করি যেটা তিন না এরপর খারাপ করবে ছোটখাটো করবে সবাই ভাই বোন মিলে নিজেদের মনে ঠিক আছে